স্নেহের ছাত্রছাত্রী এবং আমার প্রিয় বন্ধুরা, আমি ওয়াহিদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর দর্শনের ভারতীয় দর্শনের 3টি অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের ভারতীয় দর্শন 6টি অধ্যায় আছে। প্রথমত দর্শনের ধারণা, 2 নম্বর হচ্ছে চার্বাক দর্শন, 3 নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শন, 4 নম্বর হচ্ছে ন্যায় দর্শন, 5 নম্বর হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন, 6 নম্বর হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন, বা তোমাদের 5 নম্বর হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন আর 6 নম্বর হচ্ছে সমসাময়িক দর্শন। আজকে আলোচনা করব 3টি অধ্যায় নিয়ে। দর্শনের ধারণা, এখানে 5 নম্বর আছে এমসিকিউ এসকিউ মিলে। চার্বাক দর্শন, এখানে 5 নম্বর আছে। বৌদ্ধ দর্শন, এখানে 5 নম্বর আছে এমসিকিউ এসকিউ মিলে। মোট 15 নম্বর নিয়ে আলোচনা করব প্রশ্নোত্তর নিয়ে। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় 15তে 15 পাবে, মাত্র 25 মিনিটের ভিডিওতে তোমরা গুরুত্বপূর্ণ আলোচনা সহ প্রশ্নোত্তর পাবে। তাই ভিডিওটিকে ভালোভাবে দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কথা না বলে চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় দর্শনের ধারণা। তো প্রথমত তোমরা যেহেতু নতুন ক্লাসে উঠেছো সদ্য একাদশ শ্রেণীতে, তাই তোমাদেরকে অবশ্যই দর্শন সম্বন্ধে কিছুটা জানা দরকার। তাই তোমাদের ভূমিকা স্বরূপ কিছুটা দিয়েছি, উত্তর অবশ্যই আলোচনা করব। দেখো, সংস্কৃত দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ করা হয়েছে ফিলোসফি, ঠিক আছে। কিন্তু দর্শন আর ফিলোসফি শব্দগত দিক থেকে এর অর্থ ভিন্ন, কিন্তু দর্শন ও ফিলোসফি শব্দ দুটির ব্যুৎপত্তিগত অর্থ পৃথক। ওকে, দর্শন শব্দটি দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে সম্পন্ন হয়েছে। মানে দর্শন শব্দটি সৃষ্টি হয়েছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে। সুতরাং দর্শন শব্দটি অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ, দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ। কিন্তু ভারতীয় দার্শনিকদের কাছে দর্শন এই পদটির অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ নয়। তাদের কাছে দর্শন হলো সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা বা সত্য উপলব্ধি। সত্য দর্শন বা তত্ত্ব দর্শন বিভিন্নভাবে বলা হয়, তাই তোমাদের সবগুলোই দিয়ে দিছি। তাহলে দর্শন শব্দের অর্থ সাধারণত দেখা, আমরা যেমন বাংলাতে অর্থ করি দর্শন শব্দের অর্থ দেখা, কিন্তু ভারতীয় দার্শনিকরা কি বলছে, দর্শন শব্দের অর্থ সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা বা সত্য উপলব্ধি। এবার আসছি ইংরেজিতে যাকে ফিলোসফি বলা হয়। এই ইংরেজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা ফিলোস আর অন্যটি সোপিয়া। ফিলোস কথার অর্থ হলো অনুরাগ বা লাভ, আর সোপিয়া কথার অর্থ হলো জ্ঞান বা উইজডম। সুতরাং ফিলোসফি কথার অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানানুরাগ। এই দৃষ্টিভঙ্গিতে বলা যায় কথাটা বলা যায়, যারা বা যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তারা বা তিনি হচ্ছেন ফিলোসফার। তাহলে দার্শনিক কাদের বলা হয়? যারা জ্ঞানের প্রতি অনুরাগী তারাই দার্শনিক। ওকে, তাহলে তোমরা দর্শন আর ফিলোসফি শব্দের অর্থ অবশ্যই বুঝতে পেরেছ। এবার চলো প্রশ্নোত্তরে। তো দর্শন কাকে বলে? যে শাস্ত্র জগৎ ও জীবনের স্বরূপ সত্যের উপলব্ধি নিয়ে আলোচনা করে বা জগৎ ও জীবনের স্বরূপ নিয়ে আলোচনা করে তাকেই দর্শন বলে। তারপরে প্রশ্ন, ভারতীয় দর্শন কয়টি বিভাগ ও কী কী? ভারতীয় দর্শনে 2টি বিভাগ। তোমাদেরকে বলবো, ভারতীয় দর্শন বুঝতে গেলে তোমাদেরকে ভারতীয় ধর্মগ্রন্থগুলি, ভারতীয় দর্শনের যে মূল ভিত্তি বেদের অংশগুলি বুঝতে হবে, তাহলে খুব সহজেই ভারতীয় দর্শনটা বোঝা যাবে। তো চলো, ভারতীয় দর্শনের বিভাগ কয়টি? 2টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 আস্তিক, 2 নাস্তিক। প্রশ্ন আসতে পারে, আস্তিক কাকে বলে বা আস্তিক কয় ভাগে বিভক্ত? আস্তিকরা আবার 2 ভাগে বিভক্ত, বেদ নির্ভর ও বেদ স্বতন্ত্র। এই বেদ নির্ভর কারা কারা, বেদ স্বতন্ত্র কারা কারা, পরবর্তীতে আমরা আলোচনায় আসবো যখন আমরা ওই আস্তিক দর্শনের ন্যায়, সাংখ্য, যে মীমাংস, যোগ, বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করব, তখন এই বিভাগগুলো আবার পেয়ে যাব, তাই এখানে আলোচনা করছি না। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে আস্তিক দর্শন আবার 2 ভাগে বিভক্ত, বেদ নির্ভর ও বেদ স্বতন্ত্র। কোন ভারতীয় দর্শন সম্প্রদায় ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত? উত্তর হবে সাংখ্য দর্শন। খুব ভালো প্রশ্ন। তাহলে আস্তিক কাদের বলে? প্রশ্ন, ভারতীয় দর্শনে যারা বেদে বিশ্বাসী তাদেরকে আস্তিক বলে। নাস্তিক কাদের বলে? ভারতীয় দর্শনে যারা বেদে অবিশ্বাসী তাদের নাস্তিক বলে। আস্তিক সম্প্রদায়ের সংখ্যা, এখানে সম্প্রদায়ের হবে, বানানটা ভুল আছে। আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি ও কী কী? আস্তিক সম্প্রদায়ের সংখ্যা 6টি। 1 ন্যায়, 2 বৈশেষিক, 3 সাংখ্য, 4 মীমাংসা বা মীমাংস, যা বলবা তাই হবে, যোগ ও বেদান্ত। স্বরদর্শন কাকে বলে? ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা 6টি বলে এদের একত্রে স্বরদর্শন বলা হয়। নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? 3টি।
কী চারবাক, বৌদ্ধ ও জৈন। কারা চরমপন্থী নাস্তিক? চারবাক ও বৌদ্ধ। তবে কখনো কখনো বৌদ্ধরা নরমপন্থীর মধ্যেও পড়ে, তবে আমরা প্রধানত চরমপন্থী বলেই গণ্য করব। তারপরে নরমপন্থী নাস্তিক কারা? জৈনরা। 2019-এ পড়েছিল, তো ওখানে ছিল নরমপন্থী নাস্তিক সম্পদের সংখ্যা কয়টি? একটা হবে। বেদ শব্দের অর্থ কী? বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বা ব্রহ্মজ্ঞান। বেদ কয়টি ও কী কী? বেদ 4টি, ঋক্, যজু, অথর্ব। বেদের অপর নাম কি এবং কেন এর নামকরণ হয়েছে? বেদের অপর নাম শ্রুতি, কারণ এটি শুনে শুনে মনে রাখা হতো। বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ হইতে 6টি। তারপরে প্রতিটি বেদের কয়টি অংশ? প্রতিটি বেদের 4টি অংশ। প্রথম মন্ত্র বা সংহিতা, 2 নম্বর ব্রাহ্মণ, 3 নম্বর আরণ্যক, 4 নম্বর উপনিষদ। সংহিতা ও ব্রাহ্মণ অংশকে কী বলে? কর্মকাণ্ড। আরণ্যককে বলা হয় উপন্যাসকাণ্ড। উপনিষদকে বলা হয় জ্ঞানকাণ্ড। প্রধান উপনিষদ কয়টি? 12টি। তারপরে বেদের শেষ ভাগকে কী বলা হয়? বেদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত, ঠিক আছে, বা উপনিষদ। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উপনিষদ বেদের শেষ ভাগ, তাই উপনিষদকে বেদান্ত বলা হয়। ভারতীয় দর্শনের পুরুষার্থ কয়টি ও কী কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় দর্শনের পুরুষার্থ 4টি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টির বাইরে যেগুলো আছে ওগুলো পুরুষার্থ নয়। তো পুরুষার্থ কি? পুরুষার্থ হলো সচেতন আত্মার কাম্যবস্তু। পুরুষার্থ কাকে বলে তাহলে? পুরুষের যা প্রয়োজন সাধন করে তাকেই পুরুষার্থ বলা হয়। এক কথায় পুরুষের বা মানুষের প্রার্থনা বা সাধনার বিষয় যা, তাই হলো পুরুষার্থ। ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি? মোক্ষ। অনেকেই কাম বলবে, না, মোক্ষ হবে ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ। ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনগুলি? তো ওই 4টি বা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বাদ দিয়ে, তাহলে তোমাদের অপশনে যদি যুক্তি থাকে, আত্মা থাকে, এগুলো 2019-এ পড়েছে, দেখবা এমসিকিউতে। তোমাদের এমসিকিউ দিতে পারছি না কারণ জায়গার স্বল্পতার কারণে। মোক্ষ লাভের পথ কয়টি? মোক্ষ লাভের পথ 3টি: জ্ঞান মার্গ, ভক্তি মার্গ আর কর্মমার্গ। ভারতীয় দর্শন কী ধরনের দর্শন? ভারতীয় দর্শন হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন বা হিন্দু দর্শন। মোক্ষ কথার অর্থ কী? মোক্ষ কথার অর্থ হলো জীবন যন্ত্র থেকে মুক্তি বা জাগতিক বন্ধন থেকে আত্মার মুক্তি। মোক্ষ কাকে বলে তাহলে? মোক্ষ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা চিরমুক্তিকে বলা হয়। নির্বাণ কি? নির্বাণ কথার অর্থ নিভে যাওয়া। নির্বাণ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা পুনর্জন্ম রোধ। অনেকে মনে করেন নির্বাণ হলো সকল প্রকার কামনা বাসনা ও অবিদ্যার বিলোপ, মানে সব কিছু নিভে যাবে, কামনা বাসনা অবিদ্যা ইত্যাদি। প্রমা কাকে বলে? ভারতীয় দর্শনে যা সত্য বা যথার্থ জ্ঞানকে বলা হয়। ভারতীয় দর্শনে সত্য বা যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। প্রমাণ কাকে বলে? যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলে। প্রমাকরণাংটা বানানো আছে, পরে ফেলা ময়াকা ক র মদনা অংশ হবে প্রমাণং, অর্থাৎ প্রমার করণকে প্রমাণ বলে। প্রমেয় কি? যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয়। যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয়। তাহলে প্রমাতা কাকে বলে? প্রমাতা হবে, এটা থালায়। প্রমাতা কাকে বলে? ভারতীয় দর্শনে প্রমা বা যথার্থ জ্ঞান লাভের কর্তাকে বলা হয় প্রমাতা। প্রকৃতপক্ষে জ্ঞাতাই হলো প্রমাতা। তো তোমাদের ভূমিকা স্বরূপ চারবাক দর্শনে কিছু আলোচনা করব। তো দেখো, চারবাক এই শব্দটির উৎপত্তি নিয়ে মতপার্থক্য আছে, মানে চারবাক দর্শনের নামকরণ বা প্রতিষ্ঠাতা নিয়ে মতপার্থক্য আছে। কেউ বলেন কথাটি এসেছে চারুবাক বা মিষ্টি কথা থেকে, কারণ চারবাকরা চর্ব ধাতু, এর চার বলায় চর্ব ধাতু থেকে পদটি নিষ্পন্ন হয়েছে। চর্ব ধাতুর অর্থ হলো চর্বণ করা বা খাওয়া, মানে চারবাকরা ভজনপ্রিয় ছিল বলেও মনে করা হয়। তাদের একটি শ্লোক থেকে আমরা জানতে পারি তারা ভজনপ্রিয়। এই দর্শন যেহেতু বলে খাও দাও ফুর্তি করো, সেই জন্য এটির নাম হয়েছে চারবাক। কেউ মনে করেন চারবাক নামে একজন মুনি ছিলেন, তার প্রবর্তিত মত চারবাক দর্শন নামে খ্যাত হয়েছে। কেউ আবার বৃহস্পতি নামক ঋষিকে চারবাক দর্শনের প্রবক্তা বলে মনে করেন। এই জন্য চারবাক দর্শনের আর এক নাম বৃহস্পত্য দর্শন। চারবাক দর্শনকে লোকায়ত মতবাদ বলা হয়, কারণ সাধারণ লোকের কাছে এই মতবাদ খুবই প্রিয় ছিল, মানে খুবই প্রিয়, পপুলার এই মতবাদটা ছিল। তো জানা গেল যে চারবাক নামকরণটি কীভাবে হয়েছে। প্যারা চেঞ্জ করো। চারবাক দর্শনে কোনো আদি গ্রন্থ পাওয়া যায়নি, তবে মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চারবাক দর্শনের বক্তব্য লিপিবদ্ধ আছে। চারবাক দর্শনের মূল বক্তব্য হলো প্রত্যক্ষই জ্ঞানলাভের একমাত্র উপায়। যেহেতু চারবাকরা ইন্দ্রিয় প্রত্যক্ষের দ্বারা আত্মা, ঈশ্বর, পরলোক ইত্যাদির সন্ধান পায় না, তাই তারা এগুলোকে অস্বীকার করে। চারবাক সম্প্রদায় 3টি শ্রেণীতে বিভক্ত: ধূর্ত, সুশিক্ষিত ও বৈদান্তিক। এই ছিল তোমাদের চারবাক দর্শনের প্রাথমিক ধারণা। এবার আসি আমরা প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাকে
মনি ঋষি বৃহস্পতি বা দেবগুরু বৃহস্পতি আমরা বলব। চারবাক দর্শন কোন ধরনের দর্শন? চরমপন্থী নাস্তিক দর্শন। চারবাক দর্শনে কি নামে অভিহিত করা হয়, মানে চারবাক দর্শনকে কোন নামে বিশেষিত করা হয়? চারবাক দর্শনকে জড়বাদী, লোকায়ত, ভোগবাদী, চরমপন্থী নাস্তিক, আত্মসুখবাদী, ইন্দ্রসুখবাদী ইত্যাদি নামে অভিহিত করা হয়। চারবাকরা কয়টি প্রমাণ স্বীকার করে? একটি, তার নাম প্রত্যক্ষ। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অন্য কোনো প্রমাণ নেই। শব্দ, উপমান, অনুমান, ঠিক আছে, এগুলো প্রমাণ নয় চারবাকদের কাছে। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এটি কাদের উক্তি? উত্তর হবে চারবাকদের। অনুমান প্রমাণে এটি কাদের উক্তি? চারবাকদের। চারবাকরা কোন প্রমাণকে অস্বীকার করেন? চারবাকরা অনুমান, উপমান, শব্দ প্রভৃতি প্রমাণকে অস্বীকার করেন। চারবাকরা কয়টি ভূত স্বীকার করেন? উত্তর 4টি। ক্ষিতি, অফ, তেজ, মরুত। ভূত চতুষ্টয় কি অফ, তেজ, মরুত। ক্ষিতি ধর্ম বা স্বভাব কি? গন্ধ। চারবাক দর্শন নাস্তিক বলা, চারবাক দর্শনকে নাস্তিক বলা হয় কেন? চারবাকরা বেদের প্রামাণ্যকে স্বীকার করেন না, অর্থাৎ অস্বীকার করে, তাই চারবাকদেরকে নাস্তিক বলা হয়। চারবাকদের আত্মা সম্পর্কিত মতবাদ কি নামে পরিচিত? দেহাত্মাবাদ নামে পরিচিত। চৈতন্য বিশিষ্ট দেহে আত্মা বলে স্বীকার করেন চারবাকরা। আত্মা দেহ ভিন্ন অন্য পদার্থ নয়, এটি কাদের উক্তি? চারবাকদের। চারবাকরা কোন পদার্থকে অস্বীকার করে? বোম বা আকাশকে। চারবাক মতে কোন জ্ঞান সম্ভব নয়? ব্যাপ্তি জ্ঞান। ব্যাপ্তি কাকে বলে? হেতু ও সাধ্যে নিয়ত সহচর নিয়মকে ব্যাপ্তি বলা হয়, যেমন আগুন ও ধোঁয়ার সম্পর্ককে ব্যাপ্তি বলা হয়। চারবাক কার্যকারণ মতবাদের অপর নাম কি? স্বভাববাদ বা যদৃচ্ছাবাদ। চারবাক জগতত্ত্বের অপর নাম কি? স্বভাববাদ। চারবাক স্বভাববাদের পরিণতি কি? যদৃচ্ছাবাদ। চৈতন্য হল দেহের গুণ, এটি কার উক্তি বা কাদের উক্তি? চারবাকদের। জড়বাদ কাকে বলে? চারবাক দর্শন অনুযায়ী জগতের সব কিছুই দেহ, মন, প্রাণ, জড়পরমাণু সংযোগে উদ্ভূত, তাই তাদের জড়বাদী বলা হয়। চারবাকদের নাস্তিক শিরোমণি বলা হয় কেন? কারণ চারবাক দর্শন থেকে সমস্ত নাস্তিক দর্শনের উৎপত্তি। চারবাক মতে স্বভাববাদের অর্থ কি? চারবাক মতে স্বভাবই তার গতি ও প্রকৃতির কারণ। চারটি ভূতের স্বভাবের দ্বারাই জগতের সকল কিছুর সৃষ্টি। চারবাক মতে জগতের চরম উপাদানগুলি কি? ক্ষিতি মাটি, অব জল, তেজ, অগ্নি, মরুত, বায়ু। চারবাক নীতিতত্ত্ব কি নামে পরিচিত? চারবাক নীতিতত্ত্ব স্থূল বা অমার্জিত আত্মসুখবাদ নামে পরিচিত। চারবাক মতে মানব জীবনের চরম লক্ষ্য কি? চারবাক মতে মানব জীবনের চরম লক্ষ্য হলো ইন্দ্রিয় সুখভোগ। চারবাক মতে সহায়ক পুরুষার্থ কোনগুলি? সহায়ক পুরুষার্থ হলো অর্থ। চারবাক মতে পুরুষার্থ কোনটি? পরম পুরুষার্থ হচ্ছে কাম। তো এই বৌদ্ধ দর্শন জানতে গেলে বুদ্ধের জীবনীটা অবশ্যই জানা দরকার, না হলে বৌদ্ধ দর্শন তোমাদের আগ্রহ জন্মাবে না। আর তোমাদের একাদশ শ্রেণীতে যে দর্শনটা দেখতে পাচ্ছ সেটা থিওরিটিক্যাল, মানে সবসময় তোমাদেরকে প্রশ্ন উত্তর লিখতে হবে। আর 12-এ যে দর্শনটা থাকবে সেটা হবে তোমাদের প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিক্যাল। তোমাদের লজিক পার্ট থাকবে, সেখানে প্রচুর মার্কস তোলার জায়গা আছে এবং অল্প পড়ে 90 প্লাস বা 100 পেতে সাহায্য করবে তোমাদের এই সাবজেক্টটি। আর্টসের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে খুব সহজেই প্র্যাকটিস ভালোভাবে করলে পারে তোমরা 100তে 100ই পেতে পারো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা একাদশ শ্রেণীতে উঠবে তারা অবশ্যই দর্শন বিষয়টি রাখবে, এবং যারা দর্শনের প্রতি অনুরাগী, বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করো, অবশ্যই ওই বিষয়টি রাখতে পারো। কথা না বলে চলো শুরু করা যাক। তো বৌদ্ধ দর্শনের উৎস গৌতম বুদ্ধের বাণী। মানে গৌতম বুদ্ধ কোনো দার্শনিক ছিলেন না, তার প্রচারিত ধর্মের যে বাণী সেগুলোই বিভিন্নভাবে তার অনুগামীরা, তার ভক্তরা বিভিন্নভাবে লিখে রেখেছিলেন তার জীবদ্দশাতে বা জীবদ্দশার পরেও। তো বৌদ্ধ দর্শনের উৎস গৌতম বুদ্ধের বাণী, কিন্তু বুদ্ধদেব নিজের দর্শনশাস্ত্রের রচয়িতা নন। তার মৃত্যুর পর শিষ্যরা বুদ্ধের উপদেশাবলীকে নিয়ে নানা গ্রন্থে লিপিবদ্ধ ও ব্যাখ্যা করেন। তাই বৌদ্ধ দর্শন জানতে গেলে বুদ্ধের সংক্ষিপ্ত জীবন অবশ্যই জানা দরকার। চলো, বৌদ্ধ দর্শনের প্রবক্তা বুদ্ধদেব খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে এক রাজবংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শুদ্ধোধন এবং মাতার নাম মায়াদেবী। রাজপ্রাসাদের বিপুল ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হলেও তার মন বাল্যকাল থেকেই চিন্তাশীল ও বৈরাগ্যভাবাপন্ন ছিল। কথিত আছে, একে একে জরা, ব্যাধি ও মৃত্যুর দৃশ্য দেখে তার বাল্য নাম সিদ্ধার্থ, গভীর দুঃখে অভিভূত হয়ে পড়েন এবং কী উপায়ে এর হাত থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে গভীর চিন্তায় নিমগ্ন হন। মাত্র 29 বছর বয়সে রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি সন্ন্যাসীর জীবন গ্রহণ করেন। তারপর তিনি বহু স্থানে ভ্রমণ করেন এবং বহু সাধুসঙ্গ করেন, কিন্তু কারো কাছে থেকে তিনি তার
আকাঙ্ক্ষিত সত্যের সন্ধান পেলেন না। অবশেষে নিরঞ্জনা নদীর তীরে বুদ্ধগয়ে বোধিদ্রোমের নিচে কঠোর ধ্যানের ফলে সিদ্ধি লাভ করলেন, মানে বুদ্ধপ্রাপ্ত হলেন, সিদ্ধিপ্রাপ্ত হলেন। তিনি সত্যের সন্ধান পেলেন। জীবনের দুঃখ, তার কারণ ও নিবৃত্তির উপায় তার জ্ঞানী ধ্যানী দৃষ্টিতে বা দিব্য দৃষ্টিতে প্রতিভাত হল। তিনি সত্যকে জানলেন এবং বুদ্ধ বা সম্যক জ্ঞান নামে খ্যাত হলেন। বৌদ্ধ দর্শনের আকর গ্রন্থের নাম ত্রিপিটক। এটা তাদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক বলা হয়। ত্রিপিটক পালি ভাষায় রচিত। ত্রিশব্দের অর্থ তিন, আর পিটক শব্দের অর্থ পেটিকা বা ঝাঁপিকা বা খাঁচা। তবে পেটিকা বা পেটি বা ঝাঁপি বা ঝাঁপিকা যাই বল না কেন, আর ত্রিপিটক ত্রিশব্দের অর্থ তিন, আর পেটিকা শব্দ। ত্রিপিটক গ্রন্থ বা পিটকে একত্রে ত্রিপিটক বলা হয়। তিনটি গ্রন্থ বা পিটককে একত্রে ত্রিপিটক বলা হয়। তিনটি পিটক হলো বিনয় পিটক, সুক্ত পিটক, অভিধম্ম পিটক। তারপরে আমরা এখানে একটা ছক দিয়েছি দেখো বৌদ্ধ দর্শনের। বৌদ্ধ দর্শনকে আমরা প্রাচীন আর নব্য এই দুই ভাগে ভাগ করার পরে আমরা চারটি সম্প্রদায় পাবো। মূলত বৌদ্ধ দর্শন প্রাচীনপন্থী আর নব্যপন্থী দুই ভাগে বিভক্ত ছিল। হীনযানরা হচ্ছে প্রাচীনপন্থী আর মহাযানরা হচ্ছে নব্যপন্থী। বৌদ্ধ দার্শনিকদের মধ্যে দর্শন সম্প্রদায় দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিলো, একটা হচ্ছে প্রাচীনপন্থী, একটা হচ্ছে নব্যপন্থী। হীনযান এরা বস্তুবাদী, মহাযান এরা ভাববাদী। ঠিক আছে, তো বস্তুবাদী আর ভাববাদী। তো এই হীনযান সম্প্রদায় আবার দুই ভাগে বিভক্ত, বৈভাষিক আর সৌতান্ত্রিক। আর মহাযানরা আবার দুই ভাগে বিভক্ত, মহাযান সম্প্রদায় আবার দুই ভাগে ভাগ হচ্ছে মাধ্যমিক আর যোগাচার। বৈভাষিক থেকে বাহ্যানুমেয়বাদী বলা হয়, আর সৌতান্ত্রিক থেকে বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়। বাহ্যানুমেয়বাদী মানে বাহ্যবস্তুকে অনুমানের দ্বারা প্রমাণ করা হয়, আর সৌতান্ত্রিক বাহ্য প্রত্যক্ষ মানে বাহ্যবস্তুকে প্রত্যক্ষের দ্বারা অস্তিত্ব স্বীকার করে। আর এদেরকে একত্রে সৌতান্ত্রিক আর বৈভাষিক একত্রে সর্বাস্তিবাদী বলা হয়, সর্বাস্তিবাদী। ঠিক আছে, সব কিছুর অস্তিত্বে বিশ্বাসী এরা। চলো এবার আমরা চলে আসি এদিকে ভাববাদী দিকে ভাগ করেছি আমরা। হীনযান, মহাযান এই ভাববাদী দুই ভাগে। মাধ্যমিকের অপর নাম হচ্ছে শূন্যবাদী, আর যোগাচারের অপর নাম হচ্ছে বিজ্ঞানবাদী। পরবর্তীতে আমরা ডিটেলস আলোচনা করবো এই নিয়ে। তো মাধ্যমিকের উপর নাম বা অপর নাম শূন্যবাদী, আর যোগাচারের অপর নাম হচ্ছে বিজ্ঞানবাদী। এই যে তোমাদের এই বৌদ্ধ দর্শনের যে সম্প্রদায়, তাহলে আমরা চারটি সম্প্রদায় পাবো, একটা বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক আর যোগাচার। এই চারটি সম্প্রদায় পাবো আমরা। তো তোমাদের এখান থেকে অসংখ্য তোমাদের শর্ট আসবে, তোমাদের দুটো তো কমপক্ষে এই ছক থেকেই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এই যে ছকটা দেখাচ্ছে এই ছক থেকে। তারপরে আমরা চলে আসবো বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব। বৌদ্ধ দর্শনে চারটি দার্শনিক তত্ত্ব আছে। হ্যাঁ, একটি হচ্ছে চারটি আর্য সত্য। প্রথম হচ্ছে চারটি আর্য সত্য, দ্বিতীয় হচ্ছে পতিত্ব সমৎপাদবাদ, তৃতীয় হচ্ছে কর্মবাদ, আর চতুর্থ হচ্ছে ক্ষণিকবাদ। এই চারটি বৌদ্ধ দর্শনের দার্শনিক তত্ত্ব। ঠিক আছে, এই চারটি দার্শনিক তত্ত্ব আলোচনা করলে পরে বৌদ্ধ দর্শন ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে একটা ছক দিয়েছি, এই ছকটা পরবর্তীতে আমরা আলোচনা করব। এবং এমসিকিউ এসিকিউ যে প্রশ্ন উত্তর, তা আমরা মানে ডাইরেক্ট উত্তর দিয়ে দিয়েছি, কারণ প্রশ্ন একবার উত্তর অনেকটা সময় লাগবে, তাই তোমাদেরকে আমরা ডাইরেক্ট উত্তর দিয়েছি। আমরা পরবর্তীতে যে প্রশ্নগুলি আসবে, যেগুলো এসিকিউ আকারে, সেগুলোকে আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, চলো শুরু করা যাক। 1 নম্বর, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা গৌতম বুদ্ধ। বৌদ্ধ দর্শনে আকর হবে, আকর গ্রন্থের নাম ত্রিপিটক। তোমরা শুধু জানো ত্রিশব্দের অর্থ তিন, আর পিটক শব্দের পেটিকা ঝাঁটবে। আর ত্রিপিটক হচ্ছে তিনটি, বিনয়, সুক্ত আর অভিধম্ম। আর বৌদ্ধ দর্শন হচ্ছে বেদ বিরোধী, ঈশ্বরে অবিশ্বাসী, চরমপন্থী, নাস্তিক দর্শন। বেদ বিরোধী, চরমপন্থী, নাস্তিক দর্শন। বৌদ্ধ দর্শনে চারটি তত্ত্ব রয়েছে, তত্ত্ব রয়েছে। তো তোমরা দেখলে প্রথমে আমরা এই তত্ত্বটা আলোচনা করেছিলাম। দেখো এই বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব। ঠিক আছে, আর্য সত্য, পতিত্ব সমৎপাদ, কর্মবাদ এবং ক্ষণিকবাদ। তাহলে তোমরা আগের প্রশ্ন উত্তরগুলো পড়লে পরে এবং বিষয়গুলো জানলে পরে তুমি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তারপরে হচ্ছে চারটি আর্য সত্য রয়েছে। দুঃখ 1 নম্বর, দুঃখের কারণ 2 নম্বর, দুঃখ নিরোধ, আর দুঃখ নিরোধের মার্গ বা পথ বা উপায়। তারপর 7 নম্বর, বৌদ্ধ দর্শনকে মূলত দুবার লেখা আছে একবারে। দুটি দলে বিভক্ত করা যায়, চরমপন্থী হীনযান আর নব্যপন্থী প্রাচীনপন্থী হীনযান আর নব্যপন্থী মহাযান। হীনযানকে বস্তুবাদী বলা হয়, আর হীনযান আবার দুই ভাগে বিভক্ত, বৈভাষিক আর সৌতান্ত্রিক। বৈভাষিকরা হচ্ছে বাহ্যানুমেয়বাদী, আর সৌতান্ত্রিক বাহ্য প্রত্যক্ষবাদী। মহাযানকে ভাববাদী বলা হয়। মহাযানরা আবার দুই ভাগে বিভক্ত, মাধ্যমিক বা শূন্যবাদী, আর যোগাচার বা বিজ্ঞানবাদী। মাধ্যমিকের অপর নাম হচ্ছে শূন্যবাদী, যোগাচারের অপর নাম হচ্ছে বিজ্ঞানবাদী। বৈভাষিক ও সৌতান্ত্রিককে একত্রে বাহ্যানুমেয়বাদী বলা হয়, আর এটিকে আবার সর্বাস্তিবাদীও বলা হয়। এই সৌতান্ত্রিক বৈভাষিককে একত্রে সর্বাস্তিবাদী, বৈভাষিক আর সৌতান্ত্রিককে একত্রে বলা হয় সর্বাস্তিবাদী। আর বৈভাষিক সৌতান্ত্রিক উভয় হচ্ছে বস্তুবাদী। যোগাচার ও মাধ্যমিক হচ্ছে যোগাচার ও শূন্যবাদী হচ্ছে উভয়ই ভাববাদী। বৌদ্ধ দর্শনে 2টি প্রমাণ স্বীকৃত, প্রত্যক্ষ, অনুমান। চারবাক দর্শনে 1টি প্রমাণ দেখেছিলাম, প্রত্যক্ষ, আর বৌদ্ধ দর্শনে 2টি প্রমাণ। বৌদ্ধ দর্শনে কার্যকারণ মতবাদের অপর নাম প্রতীত্য সমৎপাদবাদ।
প্রতীত্য সমুৎপাত কথার অর্থ কোনো কিছুকে পেয়ে বা অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি বা উদ্ভব। প্রতীত্য কথার অর্থ হলো প্রাপ্ত হওয়া বা পেয়ে, সমুৎপাত কথার অর্থ হলো উৎপত্তি বা উদ্ভব। তাহলে প্রতীত্য সমুৎপাত কথা হলো কোনো কিছুকে পেয়ে বা অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি বা উদ্ভব। বৌদ্ধ মতে জগতে সব কিছুই ক্ষণিক, অর্থাৎ বৌদ্ধ মতবাদ কি মানে যে বৌদ্ধ ক্ষণিকবাদ যে ক্ষণভঙ্গবাদী বিশ্বাসী হচ্ছে বা ক্ষণিকবাদী বিশ্বাসী হচ্ছে বৌদ্ধরা। বৌদ্ধ মতের সৎ বা সৎবস্তুর মাত্রই অস্তিত্বশীল, আর যা অস্তিত্বশীল তাই ক্ষণিক। বৌদ্ধ দর্শনে আত্মা সম্পর্কিত মতবাদ নৈরাত্যবাদ নামে পরিচিত। এখানে দাড়িটা হবে না, নৈরাত্যবাদ নামে পরিচিত। আত্মা সম্পর্কে বৌদ্ধদের মতবাদ নৈরাত্যবাদ নামে পরিচিত। নৈরাত্য কথার অর্থ হলো অনাত্মা বা আত্মার অস্তিত্বহীনতা। অনাত্মা বা আত্মার অস্তিত্বহীনতা বলছে আত্মা আছে কিন্তু কোন আত্মাটা নেই, স্থায়ী আত্মা নেই, তার জন্য নৈরাত্য কথা বলেছে তারা। সেই আত্মা নাই যে আত্মাটাই স্থায়ী, মানে অস্থায়ী আত্মার বিশ্বাসী তারা। মানে বৌদ্ধ মতে যেহেতু সব কিছু ক্ষণিক, তার জন্যে আত্মাও ক্ষণিক, তাই বলা হয়েছে এটা। বৌদ্ধরা স্থায়ী আত্মাকে অস্বীকার করে। তারপরে বলে দেওয়া আছে বৌদ্ধ মতে আত্মা হলো বিরামহীন ক্রিয়ার ফল। ঠিক আছে। প্রতীত্য সমুৎপাত নীতি রয়েছে দ্বিতীয় আর্য সত্যে। তোমার আর্য সত্য 4টি আছে দেখবে প্রথম মানে তত্ত্বে। অষ্টাঙ্গিক মার্গ রয়েছে চতুর্থ আর্য সত্যে। বৌদ্ধ দর্শনে নির্বাণ লাভের পথ 8টি, তাই ওকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে আলোচনা করব পরবর্তীতে। আর্য সত্য চতুষ্টায় মেনেছেন বৌদ্ধরা। 4টি আর্য সত্য: দুঃখের কারণ দুঃখ নিরোধের উপায়। বৌদ্ধ সম্প্রদায় হলো 4টি। বৌদ্ধ যে দার্শনিক সম্প্রদায় প্রথমত 2 ভাগে বিভক্ত হয়েছিল, মূল 2টি বিভাগ হিনজান মহাযান। আর হিনজান মহাযান আবার দুটি করে বিভক্ত হয়েছে, তাই 4টি। বৌদ্ধ সম্প্রদায় হচ্ছে দর্শন সম্প্রদায় হচ্ছে 4টি। বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো অবিদ্যা। তবে ক্ষণিকবাদ স্বীকার করেছেন বৌদ্ধরা, বৌদ্ধ দর্শনে বা বৌদ্ধরা। প্রতীত্য সমুৎপাত কথাটির অর্থ কার্যকারণ নির্ণয়। মানে অপশনে যদি তোমাদের অপশন দিয়ে এমসিকিউতে প্রশ্নটা আসে, এসিকিউতে প্রশ্নটা আসে যে ক্ষণিকই সৎ এর লক্ষণ, একথা বলেছেন বৌদ্ধরা। বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে বোঝায় সুখকে, আত্মসুখকে বা সুখকে। আর নিদান শব্দের অর্থ হলো কারণ নীতি। যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদী বলা হয় কেন? এখানে দর্শনকে বিজ্ঞানবাদী বলা হবে, সব এখানে বিজ্ঞানবাদীর কথাটা মিস্টেক হয়েছে। যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদী বলা হয় কেন, বা যোগাচারকে ভাববাদী বলা হয় কেন? একই প্রশ্নের দুটো উত্তর হয়ে যাবে। ভারতীয় দর্শনে বিজ্ঞান বলতে চেতনাকে বোঝানো হয়েছে। যোগাচার হবে এটা, যোগাচার দর্শন অনুযায়ী বিজ্ঞান বা চেতনারই একমাত্র অস্তিত্ব আছে, তাই যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদী হবে, বাতিল হয়, বিজ্ঞানবাদী বলা হয়। এই বানানটা ঠিক করে নেবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রিন্ট মিস্টেক আছে। বৌদ্ধ দর্শনে একটি ভাববাদী সম্প্রদায়ের নাম লেখো, যোগাচার বা বিজ্ঞানবাদী। বা বিজ্ঞানবাদী। যোগাচার অপর নাম হচ্ছে বিজ্ঞানবাদী, তার জন্য যোগাচার বা বিজ্ঞানবাদী সম্প্রদায়। সৌতান্ত্রিকদের বাহ্যানুবাদী বলা হয় কেন? উত্তর হবে সৌতান্ত্রিকরা বলেন বাহ্যবস্তুর জ্ঞান লাভ অনুমানের সাহায্যে হয়। সৌতান্ত্রিকরা হবে, স্বতন্ত্র আছে এখানে, স্বতন্ত্র হবে এখানে। সৌতান্ত্রিকরা বলেন বাহ্যবস্তুর জ্ঞান লাভ অনুমানের সাহায্য হয়। বাহ্যবস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ লব্ধ নয়, অনুমান লব্ধ, তাই তাদের বলা হয় বাহ্যানুমেয়বাদী। ওকে। বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের মধ্যে বস্তু স্বতন্ত্রবাদী কারা? অথবা এই প্রশ্নটি এভাবে আসছে, দুটি বস্তু স্বতন্ত্রবাদী দার্শনিকের নাম লেখো, সৌতান্ত্রিক ও বৈভাষিক। বৌদ্ধ মতে 5টি স্কন্ধ হলো রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। খুব ভালো প্রশ্ন এটা। বৌদ্ধ মতে সত্তার লক্ষণ কি? বৌদ্ধ মতে সত্তার লক্ষণ হলো অর্থক্রিয়াত্ব লক্ষণম সৎ, অর্থাৎ যে বস্তুর কার্য উৎপাদনের ক্ষমতা আছে সেই বস্তুই হলো সৎ। 44 বৌদ্ধ দর্শনের শীল বলতে কি বোঝায়? বৌদ্ধ দর্শনে শীল বলতে কি বোঝায়? বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গের যে স্কন্ধে অনুশীলনের দ্বারা মন পরিশীলিত ও শুদ্ধ হলে সমাধির দ্বারা নির্মাণ লাভ করা যায়, তাকে শীল বলে। আর্য সত্য, এখানে আর্য সত্য কাকে বলে হবে? আর্য শব্দটা, এটা আর্য সত্য কাকে বলে হবে, শব্দটা হবে না। আর্য সত্য কাকে বলে? বুদ্ধদেব আধ্যাত্মিক সাধনা লাভের ফলে যে 4টি সত্যের সন্ধান দিয়েছিলেন তাকে বলে আর্য সত্য বা চত্বারি আর্য সত্যানি বা আর্য সত্য চতুষ্টয়। ভবচক্রকে দ্বিতীয় আর্য সত্যের দুঃখের কারণ নির্ণয় প্রসঙ্গে যে 12টি কারণ শৃঙ্খলের কথা বলেছেন বা বলা হয়েছে, সেই কারণ সমুদায়কেই এক কথায় ভবচক্র বলা হয়। অষ্টাঙ্গিক মার্গকে নির্মাণ লাভের জন্য বুদ্ধদেব যে 8টি মার্গ বা পথের নির্দেশ দিয়েছেন সেগুলি সংখ্যা 8টি বলে একে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, এভাবে বলা যাবে। আলোয় বিজ্ঞান কি? আলোয় শব্দটির অর্থ হলো আশ্রয়। আলোয় বিজ্ঞান হলো চেতনা বা বিজ্ঞান প্রবাহের আশ্রয়। আজকের আলোচনা এখানে শেষ করলাম। যদি আলোচনাটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।